ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ও সুশীল সমাজের নানা রকম আশঙ্কা থাকলেও অবশেষে গত 12 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সংঘাতহীন এক নির্বাচন দেখেছে পুরো বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলেছে 2008 সালের পর প্রথম বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। এছাড়া টিআইবি থেকে শুরু করে দেশ বিদেশে প্রশংসিত এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বল্পমেয়াদী রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা কমে গেলেও ক্ষমতাসীন বিএনপিকে সতর্ক করে ফিচ রেটিং নামের একটি সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, নির্বাচনে জয়লাভের পরও রাজনৈতিক ঝুঁকি এখনও রয়ে গেছে। আন্তর্জাতিক এই সংস্থাটির মতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা বিএনপির জন্য কঠিন প্রমাণিত হলে এবং সরকার প্রত্যাশা পূরণ না করলে দেশের রাজনৈতিক মেরুকরণের ইতিহাসের প্রেক্ষাপটে এবং নির্বাচন পূর্ব সহিংসতার কারণে নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি হতে পারে। এমন প্রেক্ষাপটে আলোচিত মাদক সম্রাট বদি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন ও তাদের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় বিএনপিকে দোষারোপ করা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের হাতে পুনরায় খুন হতে হয় তবে তার দায় বিএনপিকে নিতে হবে বলে হুঁশিয়ার দিচ্ছেন এনসিপির নেতারা। তবে কি নির্বাচন পরবর্তী রাজনীতি আবারও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে? এছাড়া আগামীর বাংলাদেশে কোথায় কি সম্ভাবনা চ্যালেঞ্জ আসতে যাচ্ছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জারিন খান, আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ফরিদুল হক, রাজনৈতিক অনিশ্চয়তা একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা এই নিয়ে আলোচনা করেছি। এই নির্বাচনের পর রাষ্ট্রের সবাই বলার চেষ্টা করছিল আমরা গণতান্ত্রিক যাত্রা আমাদের বাংলাদেশে শুরু হয়েছে এবং একটা বেশ হাড্ডাহাড্ডি প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা দেখেছি। জনগণের রায় নিয়ে এবারে সরকার নির্বাচিত হয়েছে। তো এখন হঠাৎ করে নির্বাচন পরবর্তী এই সময়টিতে ফিচ রেটিংসের যে প্রতিবেদনের কথা আমি বলছিলাম সেই জায়গাটিতে আমরা দেখতে পেলাম আরেক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার হয়তো শঙ্কা তৈরি হচ্ছে। যে এই শঙ্কার জায়গাটিতে এনসিপিও মনে করছে যে বিগত যে সরকার ছিল তাদের সময় যে নেতাকর্মীরা ছিলেন তারা অনেকেই জামিনে মুক্ত হচ্ছেন, কিংবা আওয়ামী লীগের কার্যালয়গুলো যে খুলে দেওয়ার যে বিষয়টি সেই বিষয়গুলোর কারণে বিএনপিকে দোষারোপ করছেন এবং এই কারণে যদি এনসিপির কেউ কিংবা সেই সময়কার যারা ছাত্র নেতা রাজপথে নেমেছেন আন্দোলন করেছেন তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আবারও এক ধরনের অস্থির পরিবেশ দেশে তৈরি হতে যাচ্ছে। এই শঙ্কাটা কি সত্যি হতে যাবে? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। মানে নির্বাচনের সময়ে এটা ওইভাবে বোঝা না গেলেও, নির্বাচন চলাকালীন সময় বোঝা না গেলেও নির্বাচনের পরপর ঠিক পরদিন সকালবেলায় বিএনপির একজন উপজেলা সভাপতি সম্ভবত তার নেতৃত্বে পঞ্চগড়ে যখন আওয়ামী লীগের একটা অফিস খুলে দেওয়া হয় এবং এর পরপর ধারাবাহিকভাবে আওয়ামী লীগের অফিস খুলতে থাকে, এই পরিস্থিতিটা এগুলো যখন সামনে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে এটা একটা মানে বোঝা যাচ্ছিল কিংবা বোঝা গেছে যে এটা ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ইনফ্যাক্ট আমার যতটুকু মনে পড়ে আপার এলাকা সম্ভবত মাদারীপুরে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল এবার নির্বাচনের আগে। মাদারীপুরে একজন বিএনপির প্রার্থীর উপস্থিতিতে আওয়ামী লীগের পদধারী নেতারা ওইখানে উপস্থিত হয়ে, নির্বাচনী সভায় উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইছিল। খুব ইন্টারেস্টিং কিন্তু এটা। তো এটাতে খুব পরিষ্কারভাবে বোঝা গেছে যে একদম মানে কি বলে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বহু জায়গাতে আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের যে কি বলে যে জনবল আছে সেই জনবলকে নির্বাচনে নিজেদের পক্ষে কাজে লাগানোর জন্য এবং তাদেরকে পরবর্তীতে তোমাদেরকে রাজনীতি করার সুযোগ দেব, তোমাদেরকে দেখব, এই টাইপের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে বলে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তাদের অফিস খোলা হচ্ছে, তাদের নেতাদেরকে জামিন দেওয়া হচ্ছে। এবং গতকালকে আমাদের দলের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ হাতিয়াতে তার উপরে হামলা হয়েছে এবং আমরা এখানে হামলাতে আমরা যেটা পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন যৌথভাবে হামলা করেছে। আবার বিএনপি তো অভিযোগ করেছে বিএনপির যে সেখানকার কার্যালয় আছে সেই কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। না, এটা ওইখানে গিয়েছিল হচ্ছে গিয়া আপনাদের মনে থাকার কথা যে যেই ঘটনাটা মানে ওই সময়ে বিএনপি অস্বীকার করেছিল যে একজন মহিলার উপরে ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টার যে অভিযোগ এসেছিল শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, যে এলাকায় ওই ঘটনাটা ঘটেছে
স্বাভাবিকভাবেই সংসদ সদস্য ওই এলাকাতে ভিজিট করতে যাওয়া তার একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, কিংবা তার একটা রাজনৈতিক দায়িত্বের মধ্যে। কারণ তার সমর্থকদের উপরে যখন হামলা হবে তখন তাদের সাথে তো সে দেখা করতে যাবে। এখন হাতিয়ার ব্যাপারটা জানেন, হাতিয়া কিন্তু মেইনল্যান্ড থেকে একটু দূরে, সংসদ সদস্য ঢাকায় চলে এসেছিলেন, এদিকে অনেকগুলো প্রক্রিয়াগত কাজ ছিল, সেই কারণে সে প্রথম দিন কিন্তু গতকালকেই সে গিয়েছিল এখানে ভিজিট করতে। ওইখানে যাওয়ার পর ওই এলাকাতেই কিন্তু আবার ওই হামলাটা হয়েছে। এবং প্রথমে যখন ওই ভদ্রমহিলাকে যখন এই ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টা হয়েছে, আমরা এখন এটা জানি না, এটার অভিযোগ যখন আনা হয়েছে তখন কিন্তু মানে এটাকে নালিফাই করার চেষ্টা করা হয়েছে, উল্টো ভিলিফাই করা হয়েছে যে না এটা মিথ্যা কথা, মিথ্যা প্রপাগান্ডা হচ্ছে। কিন্তু স্টেটমেন্টটা বলতেছে পুলিশের এসপি বলছে, পুলিশের এসপি কিন্তু এটা বলার কথা না, এটা বলবে হচ্ছে ডাক্তার প্রাথমিকভাবে আমাদের নেতাকর্মীদেরকে কি বলে যে নিশ্চিত করার পরেই কিন্তু আমরা এটা সামনে এনেছিলাম এবং আমরা এটার জন্য বিক্ষোভও জানিয়েছি। কিন্তু সরকারের দিক থেকে খুব বেশি এইটার ব্যাপারে কোনো পদক্ষেপ দেখা যায়নি। ওইখানে সরকারি দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে খুব বেশি পদক্ষেপ এখনও দেখা যায়নি এবং সরাসরি সংসদ সদস্যের গাড়িবহরের উপরে হামলা হয়েছে এবং গুলি করার ঘটনাও হয়েছে বলে আমরা এরকম অভিযোগও পেয়েছি। এখন এই সব কিছু মিলিয়ে ধরেন তৃণমূল পর্যায়ে বিএনপি কিংবা সরকারি দল যদি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, এই ধরনের ঘটনা যদি ক্রমাগত ঘটতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তো এটা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে নির্বাচনের মধ্যে আমরা প্রতিযোগিতা করেছি, এই প্রতিযোগিতা নির্বাচনে, নাহলে তো প্রতিযোগিতা না থাকলে নির্বাচন করারই দরকার নেই, যে সব এক দলই সব করে ফেলবে, এরকম তো না। নির্বাচনে তো প্রতিযোগিতা হবে, নির্বাচনের প্রতিযোগিতা নির্বাচন পর্যন্ত হয়ে গেছে, নির্বাচনের পরে শেষ, যে জিতছে, যে হারছে। এখন সবাই মিলে কিভাবে আমরা চালাবো এই পরিস্থিতিটা। বিরোধী দল হিসেবে আসলে এনসিপি কিংবা জামায়াত ইসলামীও কি বিএনপিকে ছাড় দিচ্ছে কিনা সেটিও একটি প্রশ্ন এখন কিন্তু। সরকারকে ছাড় দেওয়ার তো কোনো স্কোপ নাই, সরকারকে সবসময় আপনার ধরে রাখতে হবে, কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এরকম যে উইনার টেক অল, সেইখানে সরকারকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারকে শুধুই চাপে রাখার জন্য হচ্ছে সেই প্রশ্নটিও কিন্তু রাজনীতি না। এখন চাপে আপনি আসলে কোনো একটা মানে কি বলে যে কোনো একটা অনৈতিক জিনিস নিয়ে চাপে রাখতেছেন, কিংবা আপনি কোনো ব্যক্তিগত স্বার্থে চাপে রাখতেছেন, নাকি চাপগুলো আসলে জনগণের স্বার্থে। যেমন ধরেন সংবিধান সংস্কার পরিষদে একদম শপথ গ্রহণের ঠিক আধা ঘন্টা আগে এসে বললো সংবিধান সংস্কার পরিষদে ওনারা শপথ নেবেন না। তো এখন এটা এবং এখন ধরেন বিরোধী দল শপথ নিয়েছে, এটা একটা গণভোটের গণরায়, সেই রায়কে আপনারা প্রত্যাখ্যান করলেন, প্রত্যাখ্যান করার পরে এখন বিরোধী দলকে এটা নিয়ে কথা বলবেন না। রাজিকুজ্জামান রতন, এই মুহূর্তে বিএনপি আসলে ঠিক যে অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেছে, সেখানে বিএনপির সামনে হয়তো বিশাল লম্বা লাইন আছে চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে রাজনৈতিক অনিশ্চয়তার যে আভাস আসলে আমরা এখন দেখতে পাচ্ছি, যে প্রতিবেদনগুলো উঠে আসছে, যে জার্নালগুলো থেকে আমরা এই আভাসগুলোর প্রেক্ষাপটটা আসলে তৈরি হতে পারে বলে আমরা মনে করছি। কতখানি সত্যি, কি মনে করছেন, বিএনপি আসলে টিকে থাকতে পারবে কিনা একটা লম্বা সময়? ধন্যবাদ। রাজনীতি সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যেই থাকে। চ্যালেঞ্জ মানে অতীতের কাজগুলোর মূল্যায়ন আর ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। তো অতীতের কাজের মূল্যায়ন করার সময় যদি দেখি অতীতের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে, তখন মানুষ মনে করবে তাহলে অতীত খারাপ ছিল কোথায়। আর ভবিষ্যতের যে স্বপ্ন, সেটা যদি বাস্তবায়ন না হয়ে সেটা যদি ফানুসে পরিণত হয়, তাহলে বলবে তুমি প্রতিশ্রুতির নামে প্রতারণা করেছো কেন। ফলে রাজনীতিবিদদেরকে সবসময় কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যেই থাকতে হয়। এখন দেখতে হবে কোন চ্যালেঞ্জটাকে তারা প্রকৃত চ্যালেঞ্জ বলছেন আর কোন চ্যালেঞ্জটাকে তারা আপাত চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আসছে। মানে নন ইস্যুটাকে কীভাবে ইস্যু করে ফেলা হয়, অথবা ইস্যুগুলোকে কীভাবে আড়াল করে ফেলা হয়। যেমন ধরুন, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো জেগে উঠেছিল, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো পদদলিত হলো কেমন করে। আমরা সেই পদদলিত হওয়ার কারণটা কি আসলে সেই যে আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমাদেরকে ফরিদুল হক বলছিলেন, সেই আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগ এবং বিএনপি আন্ডারস্ট্যান্ডিং করেছে, এই অভিযোগ এনসিপি জামায়াত করছে। আবার বিএনপিকেও আমরা একই অভিযোগ কিন্তু করতে দেখলাম, যে তারাও আবার বলছে যে আওয়ামী লীগের ভেতরেই এনসিপি নেতাকর্মীরা এতদিন একটা লম্বা সময় গুপ্ত হয়ে ঢুকেছিলেন, তারাই এসে নতুন রাজনৈতিক দল করলেন। আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা কিন্তু সেটা নয়। আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কি হয়নি সেটা আলোচনা হচ্ছে এখন। আমাদের ইলেকশনটা কিভাবে হয়েছে, ট্রান্সফার অফ পাওয়ারটা কিভাবে হয়েছে, এবং কারা পাওয়ারটা মানে এনজয় করবেন, সেগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ডিং কী হয়েছে এটা পরের প্রশ্ন। কিন্তু মূল যে নিয়ামক, আমরা যদি বলি 12,70,00,000 ভোটার, আমরা যদি বলি তাদের মধ্যে কত শতাংশ ভোট দিয়েছে, তারা আসলে কিসের জন্য ভোটটা দিয়েছিল। তারা তো ভোট দিয়েছে একদিকে যেমন রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে তারা দেখতে চান সেটা যেমন চাওয়া, কিন্তু তার অন্তরের ভেতরের চাওয়াটা কি, অভ্যুত্থানটা কেন ছিল, বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থানটা ছিল কেন ছিল, একটা জীবনের শান্তি এবং স্বস্তি পাবে বলে। আমরা মব সংস্কৃতির বিরুদ্ধে কেন কথা বলেছিলাম, চেয়েছিলাম যে আর কোনো মব সংস্কৃতি যেন না হয়। আমরা কি চেয়েছিলাম, যে
কৃষক ফসল ফলিয়ে তার দামটা যেন পায়। আজকে দেখুন পত্রিকায়, কালকে আমাদের কৃষক সংগঠনগুলো আবার এটা প্রোগ্রাম দিতে যাচ্ছে যে আলু এখন কৃষক বিক্রি করতে গেলে 4 থেকে 6 টাকা কেজি। অদ্ভুত ব্যাপার, এই আলু এখন হিমাগারেও সে রাখতে পারছে না, কি করবে আলু নিয়ে? এই কৃষকদেরকে বাঁচাবো কীভাবে? যেমন সরকার একটা পদক্ষেপ নিয়েছে কি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটা সুদসহ মওকুফ করে দেবেন। ওয়েল, এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল, কিন্তু সাথে সাথে এটা বলতে হবে কৃষক কেন ঋণগ্রস্ত হয়। কৃষক ঋণগ্রস্ত হয় কিন্তু ফসল ফলিয়ে যখন ফসলের দামটা পায় না, উৎপাদনের খরচটা বেড়ে যাচ্ছে কিন্তু বিক্রি করে দামটা পাচ্ছে না, তখন তো সে তো ঋণটা শোধ করতে পারে না। ফলে ওই দিকটাতে আমাদের নজর দেওয়া দরকার। কিন্তু আমরা এখন দেখছি যে নজরটা শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টা কীভাবে, এটা কি রাতারাতি করা যাবে? কিন্তু রাতারাতি করা যাবে না ঠিক, কিন্তু রাত পোহালে আমরা যেন একটা পদক্ষেপের সূচনা দেখতে পাই যে নতুন সরকার এই দিকে পদক্ষেপটা দিতে যাচ্ছে। মানে নতুন সরকার আসলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো আমরা কতখানি দৃশ্যমান হতে দেখছি। আমাদের সরকারকে, যেমন ফরিদ ভাই একটা কথা বলেছেন যে সরকারকে চাপের মধ্যে রাখতে হবে, অবশ্যই চাপের মধ্যে রাখতে হবে। এই জায়গায় যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেগুলো পূরণের জন্য চাপ, আর যে প্রত্যাশাটা আমাদের আছে, জনগণের আছে, সেই প্রত্যাশাটাও পূরণের জন্য সেই চাপটা কি আপনি দেখছেন নাকি আসলে ভিন্ন খাতে এখন প্রভাব তো দেখছি করবার ওই যে জন্য শুরুতে আমি শুরু চাপ করেছিলাম যে নন ইস্যুটা কি ইস্যু বানানোরও অনেক সময় থাকে। এমন কিছু বিষয় নিয়ে মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, কর্মীরা ব্যস্ত হয়ে যাবে, মারামারি করতে থাকবে ওই যুদ্ধের ময়দানের মতো। সোলজাররা গোলাগুলি করে মরে যাচ্ছে কিন্তু সেনাপতিরা আবার বসে চা খাচ্ছেন এবং হ্যান্ডশেক করছেন। এইরকম পরিস্থিতি যদি হয় যে এলাকায় এলাকায় কর্মীরা তারা মারমুখী মানে ইয়ে করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, মার খাচ্ছে, মরছে, মামলায় যাচ্ছে, আর অন্যদিকে আমার উপরের স্তরে আর এক রকম আলোচনা হচ্ছে, সেটা যেন জায়গাটাতে একটু আসি। হেলেন জেরিন খান, রাজনৈতিক অনিশ্চয়তার কথা আমরা আলোচনা করছি, যে অনিশ্চয়তা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। ফরিদুল হক খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যদি এটি সত্যি হয়ে থাকে এই অভিযোগ, ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিনা আপনাদের, অর্থাৎ আপনাদের সাথে আওয়ামী লীগের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে এসেছেন দুজন, তাদেরকে শুভেচ্ছা। দেখেন, এখানে প্রথমেই আমি বলতে চাই সেটা হলো যে দোষারোপের রাজনীতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসা দরকার, এবং সেই কারণে আমাদের মানে বিএনপির চেয়ারপারসন এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার মানে নির্বাচিত হবার পরে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, কিংবা যারা ভোট দিতে জানো নাই, সবারই হলাম আমি প্রধানমন্ত্রী, সবার মানে দেখভাল করাই আমার দায়িত্ব। তা আমরা সেই জায়গায় যেতে চাই। এখন যদি আমি দোষারোপ বলি, যে আমি যদি বললো যে এরকম যে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে, এখানে তো আমি বলতে পারি যেমন ধরেন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি যেই জায়গা বাগেরহাট, কারা সেখানে আওয়ামী লীগ কাদেরকে ভোট দিয়েছে? বাগেরহাটে জামাত ইসলামের সিটগুলো পেয়েছে। রংপুরে শক্ত ঘাঁটি আওয়ামী লীগের, কারা সিটগুলো পেয়েছে? এনসিপিও পেয়েছে, তারপরে জামাত ইসলামও পেয়েছে। তাহলে আওয়ামী লীগ কাদেরকে ভোট দিয়েছে? কাদের সাথে নেগোসিয়েশন হয়েছে? আমরা কিন্তু এইটাই আমরা নিশ্চিত করতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কেউ কোনো রকমের ইন্টারফেয়ার করবে না, এই বিষয়টাই আমরা নিশ্চিত করতে চাই। সেই জায়গায় আরেকটা বিষয় আমি বলতে চাই, যারা বিরোধী দল আছে আমি তাদেরকে স্বাগত জানাবো এবং বলবো যে হ্যাঁ তারা গঠনমূলক সমালোচনা করুক, সেখানে আমরা কোনো রকমের বিন্দুমাত্র মানে বাধা দিব না কিংবা উদ্বিগ্ন হব না। কিন্তু আমাদের বক্তব্য হলো যে ওই জায়গাটায় যে তারা কোনো রকমের ষড়যন্ত্রে যাতে লিপ্ত না হয়, তারা কোনো বিষয়কে এমন কোনো কালার দিয়ে সেটাকে ভিন্ন খাতে নিতে না চায়। কারণ একটা সরকারের বিরোধী দল তারা সবসময় সরকারকে প্রেসারে রাখবে, সরকার সবসময় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তা না। আর একটা নতুন সরকার যার বয়স মাত্র 10 দিন হলো, আপনি জানেন দীর্ঘ 18 বছরের একটা জঞ্জালপূর্ণ একটা বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসার পরে একেবারে রাতারাতি 10 দিনের মধ্যে সব কিছু যে আমরা একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলতে পারবো তা না। আমাদের অনেক কিছুই করতে একটু সময় লাগবে এবং সেখানে কিছু কিছু জায়গায় যে ভুল ভ্রান্তি হবে না তা না। তবে আমি বিরোধী দল হিসাবে আমি অবশ্যই প্রত্যাশা করব যে বিরোধী দল গঠনমূলক সেইগুলো
সমালোচনা করবে এবং সেখান থেকেই সরকারি দল এই ভুল ভ্রান্তিগুলা তারা মানে পরিশুদ্ধ অবস্থায় তারা পরিচালিত হবে। এই জায়গায় হচ্ছে, এখানে দেখেন আপনি যেটা বলেছিলেন যে ফিস রেটিং, আন্তর্জাতিক ফিস রেটিং সংস্থা যেটা বলেছে যে বাংলাদেশের দুর্বল শাসন ব্যবস্থা, ব্যাংকিং খাতের ভঙ্গুরতা ও ভঙ্গুর বহিরাগত তারল্য, এই সমস্যাগুলো কিন্তু আমাদের সামনে বিরাজমান। আমরা এই সমস্যাগুলো সমাধান করা কিন্তু আমাদের সবচেয়ে প্রথম কাজ। এর সাথে যদি আমরা বলতে চাই যে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা, অর্থনৈতিক সমস্যা তো আছেই, বিশেষ করে বাজার ব্যবস্থাটা, এটা কিন্তু আমরা জানি যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তারা মধ্যে থাকতে চায়, তারা যাতে বাজারে গেলে স্বস্তি পায়, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিতে হচ্ছে। আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছিল সেই জায়গায় ইতিমধ্যে আমরা দেখছি তৃণমূল পর্যায়ে আসলে ভিন্ন ধর্মী রাজনৈতিক দল কিংবা বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উত্তেজনা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। ফরিদুল হক যেটি বলছিলেন, ফরিদ যেটা বলেছেন সেটা আপনিও বলেছেন যে ওটা কিন্তু স্টার্ট করেছিল এনসিপি। আমি ওই জায়গায় আমি বলতে চাই না, আমি সেই জায়গায় আমি ব্লেম দিতে চাই না। আমি বলতে চাই অপরাধী যেই হোক, সে এনসিপির হোক, সে জামাতের হোক, সে বিএনপির হোক, অপরাধী তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই জায়গাতেই বর্তমান সরকার কাজ করতে চায় এবং সেই জন্য আমরা একটু সময় চাচ্ছি, কিন্তু সেই সময়টা আমাদের বিরোধী পক্ষ দিতে চাচ্ছে না। এই জায়গাটাতে আমি একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। একসময় শীর্ষ মাদক সম্রাটের যখন আসলে আমরা জামিন হতে দেখি, তখন সেটিকে আইন নিজের গতিতে চলবে বলার সুযোগ থাকলো কিনা, রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না, সেটি যেমন সত্যি তেমনি এই সরকারকে সহযোগিতা করারও প্রয়োজন আছে। সেটি বা কতখানি পাচ্ছে এই সরকার? জিপিএস ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএস ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। রাজিকুজ্জামান রতন, আইন নিশ্চয়ই তার নিজের গতিতে চলবে, কিন্তু কিছু কিছু জামিন আসলে এই মুহূর্তে বিএনপি সরকারকে সমালোচনার মুখে ফেলতে যাচ্ছে বলে কি আপনি মনে করছেন? এবং রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, যে কথাটি হেলেন জেরিন খান বলছিলেন সেটি তো নিঃসন্দেহে সত্যি। সেই জায়গাটিতে আসলে বিরোধী দলের সহযোগিতা, সেই সাথে সবার সহযোগিতাটাও তো বিএনপির এই মুহূর্তে প্রয়োজন, সেটি বা বিএনপি কতখানি পাচ্ছে? আইন নিজের গতিতে চলে বা মানে তার ওন কোর্স দ্বারা পরিচালিত হয়, এই কথাটা বহুল প্রচলিত, বহুল কথিত এবং একটা বলবো যে বহুবার মিথ্যা প্রমাণিত কথা। আইন যদি নিজের গতিতে চলে এখন কেউ জামিন পায়, তাহলে বলতে হবে আইন যখন তাকে জামিন দেয়নি তখন নিজের গতিতে চলেনি। তাহলে বিচারক কখনো জামিন দিচ্ছেন, কখনো দিচ্ছেন না। জামিন পাওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার, এটা আমরা মনে করি। জামিন দেওয়াটা তাহলে কি বিচারকের একটা দায়িত্ব নয়? তাহলে বিচারক যখন জামিন দেন না, কিংবা যেভাবে বিচারকের সামনে যখন একজন আসামি হাজির হন, তিনি কি ব্যক্তিকে দেখেন না তার অপরাধটা দেখেন? কখনো কখনো ব্যক্তিকে দেখেন, কখনো কখনো অপরাধটাকে দেখেন। তিনি বলেন আমার কাছে যা লেখা আছে তার উপরে তো আমাকে মামলাটা পরিচালনা করতে হবে। কিন্তু তিনি কি এটা দেখবেন না যে 9 বছরের একটা শিশু যখন খুনের মামলার আসামি হয়, কিংবা অশীতিপর বৃদ্ধ যখন খুনের মামলার আসামি হয়, তখন কি শুধু তিনি কাগজ দেখবেন, ব্যক্তিটাকে দেখবেন না? আবার এমন এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা আছে যারা যে ঘটনার সঙ্গে যুক্ত মানে হতেই পারেন না, কিন্তু তার নামটা দেয়া আছে। তখন কি বিচারক বলবেন যেহেতু তার কাগজে নাম আছে আমি এখন কি করব? তাহলে এই ক্ষেত্রে বিচারকদের কিন্তু একটা ক্ষমতা থাকে, ডিসক্রিশনারি পাওয়ার থাকে একটা। তারা কিন্তু জাজ করেন শুধুমাত্র কাগজে যা লেখা আছে, শুধুমাত্র ব্যক্তির উপস্থিতি যা আছে তা নয়, তার বাইরেও আইন কি বলে, আইনটাকে এক্সপ্লেইন করবেন কিভাবে এবং আইনটাকে ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, সেইটার ক্ষমতা কিন্তু বিচারকের থাকে। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে যিনি আজকে জামিন পাচ্ছেন তিনি 6 মাস আগে জামিন পেতেন না, অথবা যিনি এখন জামিন পাচ্ছেন না তিনি হয়তো অন্য সময় হলে তিনি জামিন পাবেন। তখনই প্রশ্নটা আসে, আইন কি নিজের গতিতে চলে নাকি আইনের গতিমুখটাকে কেউ না কেউ পাল্টে দেয়? কখনো যেমন ধরুন আজকে যদি এটুকু বলি যে নারায়ণগঞ্জের মেয়র ছিলেন আইভি, তো তিনি জামিন পেয়েছেন, তো তার অপরাধটা কী ছিল সেটা কি তাহলে বিচার হয়েছে? তা বিচার হলে তো বিচার অনেক দিন ধরে চলবে, তাহলে একদিন জামিন না পেয়ে তিনি আটক ছিলেন কেন? আচ্ছা, মাদক সম্রাট বলছি বতী, তিনি জামিন পেলেন, তাহলে এতদিন তিনি জামিন পাননি কেন? তাহলে কেন এখন, কেন আগে নয়? এই প্রশ্নটা বারবার আসে। এই জায়গাগুলো বারবার কি আসলে কোনো না কোনো অনিশ্চয়তার আভাস দিচ্ছে আমাদের? অনিশ্চয়তার আভাস নয়,
এটা একটা ভবিষ্যৎ সেটেলমেন্টের একটা মানে কল্পনা মানুষের মধ্যে জাগিয়ে তোলে যে ভবিষ্যতে তাহলে কোন দিকে সেটেল হতে যাচ্ছে বিষয়গুলো। তা আমরা এই জন্য মনে করি যে আইনের শাসনের পরিবর্তে আমরা যে কথাটা বলি একটা গণতান্ত্রিক আইনের শাসন হওয়া উচিত। বিচারপতিদের কোনো একটা রায়ের ব্যাপারে কোনো কথা বললে নাকি আদালত অবমাননা হয়। অনেক আগে সেই 2012 সালে একবার আদালত অবমাননায় 6 মাস আমাকে হয়রানির মধ্যে পড়তে হয়েছিল। তখন আমি বলেছিলাম যে আইন নিজের গতিতে চলে না, আইন চলে শাসকদের ইচ্ছার গতিতে। এই কথা বলবার কারণে সুপ্রিম হাইকোর্ট থেকে আমার বিরুদ্ধে সুমোটো করে 6 মাস হয়রানির মধ্যে থাকতে হয়েছিল যে আমি আদালত অবমাননা করেছি। বলে বাই মাই আটারিং দ্য স্যাংটিটি অফ দ্য অ্যাপেক্স কোর্ট ওয়াজ সিভিয়ারলি টার্নিশড, এইভাবে বলে আমার বিরুদ্ধে একজন বিচারপতি আমার বিরুদ্ধে সুমোটো করে ফেলছিলেন। তো ফলে দেখুন, অথচ পৃথিবীর অনেক দেশে আছে যে কোনো একটা বিচারকে, বিচার মানে কি, বিচারের দুটো দিক থাকে। একটা হলো বিচার কি বিষয়ের বিচার হচ্ছে, আর একটা হচ্ছে রায়টা কি। আমরা সবসময় রায়টাকে বিচার বলি, আসলে এটা হলো ভার্ডিক্ট, জাজমেন্ট অ্যান্ড ভার্ডিক্ট। একটা জিনিসকে জাজ করে দেখা উচিত। কেন তিনি এতদিন জামিন পেলেন না সেটাকে জাজ হওয়া উচিত নয়? কেন তিনি এখন জামিন পাচ্ছেন? অপরাধ কি এই সময়ের মধ্যে পাল্টে গেল? মানে অপরাধ সম্পর্কে নিয়ে আসলে সামনে কতখানি রাজনীতি হতে পারে, অপরাধ সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। তো ফলে আমরা মনে করি কিছু কিছু মানুষের বিরুদ্ধে এমন এমন মামলা দেওয়া হয়েছে যে একই দিনে তিনি হয়তো 10টা খুনের সঙ্গে যুক্ত, অথবা তিনি খুন করার মতন ঘটনার সঙ্গে যুক্ত নন, তার বিরুদ্ধে অন্য অভিযোগ দেওয়া যেতে পারে। যেমন ধরুন আমার বিরুদ্ধে তো যে কেউ এখন চাইলে একটা খুনের মামলা আসামি করে ফেলতে পারে। তো ফলে চাইলেই কি কেউ করতে পারে? তাহলে কোর্ট কি সেটা দেখবে না? আমরা কোর্টের এইটুকু অন্তত সুপ্রিম অথরিটিটা দেখতে চাই, এইটুকু তার ডেমোক্রেটিক ফাংশনিংটা দেখতে চাই, যাতে কোর্ট যখন মানে বলবে রাতারাতি পরিবর্তনটা তো সম্ভব নয়। সেই সহায়তাগুলো কোনো রাজনৈতিক দলগুলো করছে বলে মনে করেন? অবশ্যই সমালোচনাটা একটা সহযোগিতা। সমালোচনা কিন্তু সবসময় নেগেটিভ অর্থে দেখা উচিত নয়। যখন আমার কোনো একটা কাজের আপনি সমালোচনা করছেন তখন তো আমি সতর্ক হয়ে যাব। ফলে এই ক্ষেত্রে সমালোচনাটাকে পজিটিভলি দেখা উচিত যে আমার কাজটা সবাইকে নিশ্চয়ই স্যাটিসফাই করছে না, আর সবাইকে আমি স্যাটিসফাই করতে পারবও না। আমি কি ল পয়েন্টে ঠিক আছি? ফরিদুল হক, জামায়াতের আমির গতকাল বলেছিলেন বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, বিদ্যুৎ বন্ধ রেখে তারা ভোট চুরি করেছে। আপনারা আজকে বলেছেন যারা আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ আমলের যেই নেতা ছিলেন তারা জামিন পেয়েছেন, তাদের কথা তুলে বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের হাতে পুনরায় খুন হতে হয় তার দায় বিএনপিকে নিতে হবে। কেন এই হুঁশিয়ারি? না, এটা তো আমি প্রথম ভাগে বললাম যে যেভাবে এই কি বলে যে সহযোগিতা দেখা গেছে বিএনপি এবং মানে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে সহযোগিতা করেছে এটা দেখা গেছে। যে আমি বললাম মাদারীপুরের ঘটনাটা উল্লেখ করলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীর্ষে ভোট চাওয়া, এবং পরের দিন আবার ভোটের পরের দিন উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া। তো এটা পরিষ্কারভাবে একটা তৈরি করে। এবং নির্বাচনের পর থেকে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে মানে এমন একটা পরিবেশ তৈরি হলো, আওয়ামী লীগের লোকজন এত খুশি, আমার ধারণা বিএনপির আপাও নির্বাচনে জিতে এত খুশি হয়েছে কিনা আমার ধারণা নাই। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের ফেসবুকে যে ধরনের উচ্ছ্বাস দেখা গেছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাজ ইফ ধরেন আওয়ামী লীগের লোকদের কাছে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে বিএনপির সাথে তারা কিছুই করেনি। বিএনপিকে তারা তো একেবারে খুব দুধে ভাতে রাখছিল গত 20 বছর, এবং বিএনপি খুব দুধে ভাতেই ছিল। শুধুমাত্র গত 20 বছর ধরেন আমাদের স্মৃতি থেকে নাই, এটা কিন্তু করে, মানে ফ্যাসিস্টরা কিন্তু এটা করে, আপনার স্মৃতিকে ভুলিয়ে দেয়। তো বিএনপির স্মৃতি থেকে ধরেন এই সমস্ত জুলুম ভুলিয়ে দেওয়ার একটা ধরেন মানে একজিফ কিছুই তারা করেনি। বিএনপির এই যে হাজার হাজার নেতাকর্মীরা ধান খেতে ঘুমাইছে শীতের রাতে, সেগুলো তো আমরা দেখছি, সেগুলো অ্যাজিফ কিছু হয়নি। কিন্তু কি হয়েছে, গত 1.5 বছরে বাংলাদেশের সকল সমস্যার মূলে এনসিপি যেহেতু গণ অভ্যুত্থান করছে, হ্যাঁ, সকল সমস্যার মূলে এনসিপি। আবার ওই ক্ষেত্রে আবার তখন অন্যরা এসে বলে যে না, গণ অভ্যুত্থান তো সবাই মিলে করছে, আমরা ওইটা বলি সবাই মিলে গণ অভ্যুত্থান করছে। তো এই যে ধরেন মানে ইয়েটা তৈরি করা হচ্ছে, এবং এই যে তাদের আস্ফালন, এই আস্ফালনের ক্ষেত্রে এখানে আমি একটা জায়গায় সাধুবাদ দিতে চাই। সেটা হচ্ছে যে বিশেষত ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা বহু জায়গাতে আওয়ামী লীগের অফিস খোলার ক্ষেত্রে কিংবা আওয়ামী লীগকে করার ক্ষেত্রে, অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে তারা বাধা দিয়েছে। এই বাধাটা দেওয়া দরকার আছে। খুন হওয়ার এক ধরনের শঙ্কার কথা বলছেন, খুব স্বাভাবিক। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, একটা মাফিয়া দল, তারা তো মানে ক্ষমতায় ছিল যখন তারা খুন করেছে। সেই দায়টা আপনারা বিএনপিকে কেন? বিএনপি এখন সরকারে আছে, তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা, এবং এই যে যারা গণ অভ্যুত্থান করেছে, যেই গণ অভ্যুত্থানের ফসল আজকে বিএনপি সরকারে
যে গণঅভ্যুত্থানের ফসল, না হলে তো বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা না। হেলেন জেরিন তারেক রহমান সাহেবের দেশের আসার কথা না, ওনার প্রধানমন্ত্রী হওয়ার তো প্রশ্নই আসে না। উনি তো মানে বিরাট ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ছিল কিনা আমার মনে নেই, কিন্তু ওনার তো অন্তত যাবজ্জীবন ছিল। তাহলে এই সব কিছু যে উনি যে ন্যায় বিচার পেলেন, উনি নিজেও তো ন্যায় বিচার পেয়েছেন। এই ন্যায় বিচার কোত্থেকে আসলো? জুলাই গণঅভ্যুত্থান। এখন এই জুলাই গণঅভ্যুত্থানে ন্যায় বিচার পেয়ে উনি সরকারে এসে এখন এই জুলাইয়ে যারা রাস্তায় ছিল তারা যদি আক্রমণের শিকার হয়, তারা যদি টার্গেটেড হয়, তাদের উপরে হামলা হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই ব্যাপারে এই সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আমরা কাকে বলবো? নিশ্চয়ই আমরা আমেরিকার প্রেসিডেন্ট কিংবা শেখ হাসিনাকে বলবো না, আমাদেরকে অবশ্যই তারেক রহমান সাহেব এবং বিএনপিকে বলতে হবে। এটা অবশ্যই তাদের এই দায় আসলে আপনারা নেবেন কিনা? বিএনপি স্মৃতি থেকে বিগত 17-18 বছর সব স্মৃতি ভুলিয়ে দেওয়ার সুযোগ নিচ্ছে কিনা আওয়ামী লীগ? সে কারণে আপনারা আওয়ামী লীগকে নতুন করে সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ খুঁজে বেড়াচ্ছেন কিনা? হয়েছে কি, বাংলাদেশের মানুষ দীর্ঘ 18 বছর এত অপরাজনীতির শিকার হয়েছে, এত মানে ভুল বিষয়গুলো দেখেছে, এত অত্যাচার দেখেছে, এত নির্যাতন দেখেছে এবং মিথ্যার পাহাড় দেখেছে। এখন কোনো কিছু সত্য কেউ বললে, মানে ভালো কাজ করলে সেটার মধ্যে সন্দেহ খুঁজে বেড়ায় বিএনপি। এটা সত্যি যে যেহেতু বিএনপি সরকারে আছে, বিএনপির দায় বেশি, কিন্তু বিরোধী দলগুলো কিন্তু সরকারের পার্ট, তারাও কিন্তু সহযোগিতা করতে হবে। তারা সারাক্ষণই বলতে থাকবে যে বিএনপি এই করেছে, বিএনপি এই করেছে। বিএনপি তো না, এখন সরকারের পার্ট কিন্তু তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখছি না, একদম ডে ওয়ান থেকেই শুরু হয়েছে বিরোধিতা। সেই জায়গায় আমরা বলতে চাই যে বিরোধিতা না, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেটা করেছে, তিনি শপথ নেবার আগেই দেখেন, শপথ নেবার আগেই তিনি বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, শপথ নেবার আগেই এনসিপির শীর্ষ নেতার বাসায় গিয়েছেন, শপথ নেবার আগে আরেকটা ধর্মীয় দল শীর্ষ নেতা তার বাসায় গিয়েছেন। এগুলো মেসেজ কি? এগুলো অতীত দিনে হয়েছে? এগুলো তো অতীত দিনে হয়। ভালো পরিবর্তন আমরা দেখছিলাম, আমরা পরিবর্তন চাচ্ছি, সেই পরিবর্তন আপনারা পেলেন এনসিপির কাছ থেকে। জুলাই যোদ্ধা যদি কখনো আওয়ামী লীগের হাতে খুন হয়, তাহলে সেই দায় বিএনপিকে নিতে হবে। সেই দায়টা নেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? জুলাই যোদ্ধা কখনো আওয়ামী লীগের হাতে কেন খুন হবে? আমার বক্তব্য কেন খুন হবে? এমনকি তারা এমন কিছু নিশ্চয়ই করবে না যার কারণে কেউ একদম এতটাই মানে ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে তাকে একদম খুন করে ফেলবে। সেই জায়গাটা কেন যাবে তারা? জুলাই যোদ্ধারা, আমরা তো তাদেরকে অনেক, বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই, ওর যেটা বললো আমাদের এনসিপির নেতা ফরিদ যেটা বললেন, সেটা হলো যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সে দেশে আসতে পারতেন কিনা, ইয়ে করতে পারেন না। দেখেন, আমরা কিন্তু দীর্ঘ 17 বছর একদিনের জন্য ঘরে বসে থাকি নাই, বরং আপনাদের এনসিপিরা ওই দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন, কেউ ওই জামাতে ইসলামের শিবিরের নেতারা তো তারা তো দেখা গিয়েছে যে কি ছাত্রলীগের অনেকে খুব সহজ বাংলায় যেটা বলা হয় যে লুঙ্গির নিচে থেকেছিল, মানে গুপ্ত অবস্থায় থেকে তারা কিন্তু রাজনীতি করেছে। কিন্তু ছাত্রদল বলেন, বিএনপি বলেন, শত প্রতিকূলতার মধ্যে থেকে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে গেছে। হয়তো 36 জুলাই গণঅভ্যুত্থান হতো না, কিন্তু কি নিশ্চয়তা মানে আপনি দিতে পারেন যে 36 জুলাই যে কোনো এক সপ্তাহ পরে আমরা আন্দোলন করে সফল হতাম না? কারণ আমরা তো আন্দোলনের মধ্যেই ছিলাম, আমরা একদিনের জন্য তো ঘরে ছিলাম না। আমরা হয়তো 36 জুলাই হতো না, এক মাস পরে হতো কিংবা 1 বছর পরে হতো, আমরা তো এই ফ্যাসিস্টদের বিদায় করতামই। আমরা তো একদিনের জন্য আপোষ করি নাই, যেটা আমরা দেখেছি যে জামাত ইসলাম 2014 সালের পরে তাদের কিন্তু কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাইনি। সেই জামাত আবার বলেছে এবার নির্বাচনে আপনারা ইঞ্জিনিয়ারিং করে জিতেছেন। এবং এনসিপি শুধুমাত্র যে তারাই নেতৃত্ব দিয়েছে না, ওখানে আমাদের ছাত্রদলে ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, আমাদের কিন্তু প্রায় 425 জন নেতা কর্মী আমরা এই আবার মাহফুজ আলম যারা আসলে যিনি দীর্ঘদিন কাজে বিএনপির অবদান কোনো অংশে কারো চাইতে কম না, বরং এই যে গণ অভ্যুত্থানের পিছনে সবচেয়ে যাদের বড় ভূমিকা সেটা হচ্ছে বিএনপি। দীর্ঘদিন যিনি আসলে এনসিপির সাথে ছিলেন মাহফুজ আলম, এই অন্তর্বর্তী সরকারেরও একটা অংশ ছিলেন, তিনিও তার স্ট্যাটাসে বলেছেন ছাত্রদের জন্য এই মুহূর্তে তার দুঃখ লাগে, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। আপনারা আসলে নির্বাচনী বাটোয়ারা করলেন কিনা, বিরোধিতার নাটক করছেন কিনা, এই জায়গাটিতে আমি ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, রাজনৈতিক অনিশ্চয়তার কথা যেটি আমরা শুনতে পেলাম, সেই প্রতিবেদনে বলা হয়েছে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা সরকারের নীতিগত এজেন্ডা বাস্তবায়নে হয়তো সহায়তা করবে। এই নির্বাচন দীর্ঘস্থায়ী রাজনৈতিক শূন্যতা পূরণ করবে, যা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ জটিল করে তুলতে পারত।
না, সরকারের কিন্তু নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে 2/3 খুব একটা বড় ব্যাপার না। সেটা নীতিগত সিদ্ধান্ত তো সরকার মানে সিম্পল মেজরিটি দিয়েও করতে পারতেন। 2/3 হওয়াতে সরকার এই জায়গায় সেভ হয়ে গেল যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আর কারোর উপর তার নির্ভরশীল হতে হবে না, কারোর সঙ্গে তার হয়তো কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে না, এটা একটি। সেটাও সংবিধান সংশোধন প্রশ্নে। কিন্তু আবার এই জায়গাটিতে যদি একটু যুক্ত করি আপনার সাথে, আমি দ্বিকক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থায় যে স্থানান্তর, সেটিকে এই প্রতিবেদনে বলা হয়েছে সেটি আসলে বাস্তবায়নের ঝুঁকি বেড়ে যাবে, সময় সাপেক্ষ হবে, বাস্তবায়ন জটিলও হবে। এখন সংবিধানে তো দ্বিকক্ষ নাই, তাহলে বিএনপিকে যেটা করতে হবে সংবিধানটা সংশোধন করে দ্বিকক্ষের বিষয়টা করতে হবে। করার পরে তখন প্রশ্ন আসবে, যেটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন, আমিও তো ভালো বলতে পারবো না, সেটা কি এই সংসদেই কার্যকর হবে নাকি নেক্সট ইলেকশনের জন্য কার্যকর হবে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা যদি নিয়ে আসেন সংবিধান সংশোধন করে, সেটা তো আর এই নির্বাচনে করা যাচ্ছে না, সেটা তো তাহলে আগামী নির্বাচনে তাকে করতে হবে। ঠিক তেমনি অনেকগুলো বিষয় সংবিধান সংশোধিত হলে সেই সংশোধিত সংবিধান অনুযায়ী দেশটা যে পরিচালিত হবে সেটা কখন থেকে হবে সেটাও নিশ্চয়ই তারা করতে পারবেন। এটা একটা দিক। কিন্তু সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কিন্তু এই সাংবিধানিক মানে সংকট না, সংকটটা হবে অর্থনীতিটাকে কতখানি নিয়ন্ত্রণ করতে পারছেন, আইন শৃঙ্খলাটাকে কীভাবে কতখানি নিয়ন্ত্রণ করতে পারছেন, অথবা মানুষের যে অপূর্ণ চাওয়া সেগুলো কীভাবে পূরণ করতে পারছেন, কর্মসংস্থানের জায়গাটা কী করতে পারছেন, এবং সবচেয়ে বড় কথা মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা লাগাম কীভাবে টানতে পারছেন। এখন কয়েকটা জায়গায় কিছু কিছু বিষয় মানুষকে ভাবিয়ে তুলেছে। যে ধরুন সরকার আসলে তো তার মতো করেই তিনি প্রশাসনটাকে সাজিয়ে নেবেন, এটা ঠিক, কিন্তু যে প্রক্রিয়া সাজাচ্ছেন আর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সাজিয়েছিল তার মধ্যে যদি মিল দেখা যায়, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকারের মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়াটা দরকার, কিন্তু যে প্রক্রিয়া সরানো হলো এটা এইভাবে না হলে কি ভালো হতো না? ফলে এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আসবে, সেটা হলো শোভন হচ্ছে কিনা সেটা। মানে বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো কি এই ঘটনাগুলোর মধ্যে আরো বাড়ছে? এটা হচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক মানে বিষয়, কিন্তু মূল বিষয়টা আসবে অর্থনীতিতে। যেমন ধরুন আমাদের গত 1.5 বছরে দেশের অর্থনৈতিক বিকাশটা প্রায় স্থবির হয়েছিল, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি প্রায় কমে গিয়েছিল। ফলে হয়েছে কি, আমাদের একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা কিছুটা বেড়েছে, কিন্তু এর বড় কারণ হচ্ছে আমাদের এখানে নতুন শিল্প কলকারখানাও হয়নি, অথবা কোনো ইনভেস্টমেন্টও হয়নি। এবার যদি সরকারকে ভাবতে হয় যে কর্মসংস্থানের বিষয়টা তিনি কীভাবে দেখবেন, তাহলে ইনভেস্টমেন্টের দিকটা কী হবে, কলকারখানাগুলো চালু করবেন কিভাবে। এই সময়ে আমাদের গরম চলে আসছে, তাহলে বিদ্যুতের ক্ষেত্রে সরকার কিভাবে এই ক্রাইসিসটা মোকাবেলা করবেন, অথবা আমাদের যে কৃষকদের ভবিষ্যতের ক্ষেত্রে ওটা কীভাবে দেখবেন। ভোক্তাদের ক্ষেত্রে একটা ছোট্ট সিমটম দেখা গিয়েছিল, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের ওখানে যাওয়ার পরে ব্যবসায়ীরা তাদের উপর হামলা করতে গেছে। তো ফলে ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তর সে কি তাহলে কাজ করতে পারবে কি পারবে না, এগুলো একটু দেখতে হবে যে মিলে আসলে সবচেয়ে মিলে। মানুষ কিন্তু দিন শেষে চায় যে রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা থাকুক 5 বছর, কিন্তু আমার যা যা প্রাপ্য সেগুলো যেন আমি পাই। মানুষ কিন্তু প্রতিদিন অভ্যুত্থান করে সরকারকে সরাতে চাইবে না, কিন্তু প্রতিদিন সে তো বাজার করতে যাবে, বাজার করতে গিয়ে সে যেন মনে করে স্বস্তিটুকু পায়, রাস্তায় চলতে গিয়ে সে যেন নিরাপত্তা পায় এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে। যেই স্বস্তির কথা আমরা বলছি, সেই স্বস্তির জন্য তো রাষ্ট্রীয় যে আসলে স্বস্তি সেটি ভীষণ দরকার। বিএনপি নমনীয় না হলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা সম্ভব হতো না। এনসিপি বারবার এই বক্তব্য রেখেছে এবং আরেকটু স্পেস পেলেই হয়তো সেই স্পেসকে কেন্দ্র করে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ তাদেরকে নিজেদেরকে পুনর্গঠন করার পরিকল্পনা করেছেন। শুধুমাত্র বিএনপি সবুজ সংকেতের অপেক্ষায় আছে আওয়ামী লীগ। এই বক্তব্যগুলো দ্বারা আসলে আপনারা কি বোঝাতে চেষ্টা করেছেন? এবং মাহফুজ আলম যে স্ট্যাটাসটি দিয়েছেন, ছাত্রদের জন্য দুঃখ লাগে তার, এবং নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করেন। আপনারা বাটোয়ারাও করেছেন, এখন বিরোধিতার নাটকও করছেন। আমি ঠিক জানি না বাটোয়ারা বলতে উনি কি মিন করেছেন, তবে একটা জিনিস তো সত্য যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা নতুন রাষ্ট্র পর্বে প্রবেশ করা, বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে ওইটা বাংলাদেশের সমস্যাকে যে সমাধান করতে পারছে না, এটা 50 বছরের অভিজ্ঞতা আমরা জানি। তো আমাদের একটা নতুন পর্বে প্রবেশ করা, এটার একটা আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্যে ছিল। এই আকাঙ্ক্ষাগুলো যারা সামনে এনেছে তার ভিতরে মাহফুজ আলম ওয়ান অফ দেম, খুবই মানে কি বলো, ওয়ান অফ দ্য স্পোকসম্যান এটার। তো স্বাভাবিকভাবে ওনার ওই আকাঙ্ক্ষার সাথে এই নির্বাচন তো ধরেন একরকম পুরনো ব্যবস্থার অধীনে এই নির্বাচনটা হয়েছে,
ব্যবস্থাগত কোনো সংস্কার হয়নি। কিছু আইন হয়েছে এবং জুলাই চার্টার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার মধ্য দিয়ে যদি বাংলাদেশ নতুন পর্বে প্রবেশ করতে না পারে, বাংলাদেশ কিন্তু আবার সেই পুরনো পর্বে থেকে যাবে। সেটিও বলেছেন কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল, আপনারা নিজেদেরকে আসলে বিক্রি করে দিয়েছেন, সেটাও এটা অভিযোগই করতেই পারেন, এই অভিযোগ করতে পারেন না, অভিযোগকে আমরা সাধুবাদ জানাই। এটা দেখার জায়গাটা মানে বিক্রি ব্যাপারটা হচ্ছে সবসময় এরকম না যে টাকায় বিক্রি হওয়া কিংবা সিটে বিক্রি হওয়া। বিক্রির ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি বাংলাদেশকে একটা ট্রু ডেমোক্রেটিক রাষ্ট্রে নিয়ে যেতে চান, সেই যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে ধরেন একটা পুরনো ব্যবস্থার মধ্যে নির্বাচনে যাওয়া, এটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যে আপনি নিজেকে এক ধরনের আত্মসমর্পণ করলেন। কিন্তু এখানে সেই সমঝোতাটা কি তাহলে আপনাদের বিএনপির সাথে হয়নি বলে আপনারা জামায়াত ইসলামের সাথে যুক্ত হয়েছেন, সেই জায়গাগুলো নিয়ে এত অভিযোগ? না, ওই ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গায় বাংলাদেশকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয়েছে, এখানে বাংলাদেশের একটা নির্বাচন অতি দ্রুত দরকার ছিল। নির্বাচন না হলে এই পরিস্থিতি আরও বেশি ডেটোরেট করতো। তো পরিস্থিতিটাকে স্থিতিশীল রেখে আপনাকে সংস্কার করতে হবে। এখন সংস্কারের যে ব্যাপারটা, আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি যখন গণঅভ্যুত্থানের মধ্যে ছিলেন, গণঅভ্যুত্থানের সামনে ছিলেন, তখন এইটা খুব লেজিট যে আপনি সবটা পরিবর্তন করে ফেলবেন। কিন্তু গণঅভ্যুত্থানে আরও স্টেক হোল্ডাররা তো ছিলেন। এখন সবাইকে একমত না করে যদি আপনি এটা করতে যান, তাহলে যেটা হবে এটা বারবার ধাক্কা যায়। রাজনৈতিক সরকার আসায় আওয়ামী লীগ সবচেয়ে বেশি স্বস্তি আছে, অর্থাৎ বিএনপি আসাতে আওয়ামী লীগ স্বস্তিতে আছে। ফয়দুল হক এই কথা বলছিলেন যে আপনারা নিজেরাও হয়তো এত স্বস্তিতে নাই। আবার মাহফুজ আলম অভিযোগ করেছেন জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ দেশের জনগণকে রক্ষা করুন। আমি জানি না কী কারণে এই ধরনের বক্তব্য রাখছে, তবে আমি যেই জায়গায় যেতে চাই সেটা হলো যে পুরানো ব্যবস্থায় নির্বাচন হয়েছে, এটা কি বলতে কি বোঝালেন আমি বুঝলাম না। পুরানো ব্যবস্থা কি? আমরা দীর্ঘ 18 বছর যার জন্য করেছি, যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এত জীবন দেওয়া হয়েছে, সেটা ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন। এটাই তো মূল, মানে বিএনপির দাবিটা, প্রথম দাবিটাই তো ছিল। পুরানো ব্যবস্থা কেন বলেছেন? পুরানো দুইটা জাস্ট উদাহরণ। নির্বাচন কমিশন গঠন হয়েছিল 2022 সালের আইনে, যেই আইনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা প্রথম দিন থেকে বিরোধিতা করেছি। ওরা কি বিরোধিতা করবে? ওরা সংবিধান উপড়ে ফেলতে চেয়েছে, ওরা মাজার ভাঙায় ব্যস্ত রয়েছে। মাজার ভাঙার দায় আমাদেরকে দিবেন না, ওরা শিল্পীরা মাজার ভাঙার দায় আমাদেরকে দিবেন না। কোনো অনুষ্ঠানে যেতে গেলে সেখানে ওরা ঝামেলা করে। না, এই দায় আমাদেরকে দিবেন না, আমরা এই দায় দিবেন না। আমরা প্রথম সরকার টাকা দীর্ঘায়িত হোক, না, এই কথা আমরা কখনোই বলি না। এই ধরনের অভিযোগ বললে হবে না, আপনি আমার কথা বলতে দেন। ওরা তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে হোক, সেটা তো ওরা কখনো চায় না। বরং সেই কারণে তারা দফায় দফায় নতুন বিষয় জাতির সামনে উঠে নিয়ে এসে প্রচুর এখানে ধৈর্য ধারণ করেছে অনেক। এবং আপনি জানেন যে এই কারণে বিএনপিকে নানা সময় নানা রকমের ট্যাগ লাগানো হয়েছে, কিন্তু তারপরে বিএনপি সেগুলা কিন্তু সহ্য করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এখন আবার নতুন করে এটা বলছে, দেখেন বিএনপির চাইতে বেশি তো আওয়ামী লীগের দ্বারা কেউ নির্যাতিত না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এইভাবে আমাদের বর্তমান পিএম, তখন অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, বর্তমান পিএম, তাকে গ্রেপ্তার করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক অনিশ্চয়তা নিশ্চয়ই এই মুহূর্তে আমরা দেখতে চাই না। আমরা বিএনপির চাইতে বেশি রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, ফয়দুল হক, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সেই প্রত্যাশাই করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।